केलांचल टाइम्स, हर खबर पर हमारी नजर। এখন বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে চলছে। 2 দফায় হয়ে গেছে, আরও 6 দফা বাকি। উত্তেজনার পারদ তুঙ্গে। আজকে আমরা এসে পৌঁছেছি বিমা কর্মচারী সমিতির অফিসে। এই মুহূর্তে আমার সঙ্গে আছে বিমা কর্মচারী সমিতির সহসভাপতি শ্রী অমিতেন্দ্র চট্টোপাধ্যায়। জেনে নিই ওনার কাছে কিছু প্রশ্ন। আচ্ছা, এই যে আমরা জানি রাজনীতি বলতে, ভোট বলতে, বিধানসভা নির্বাচন বলতে রাজ্য রাজনীতিকে ভিত্তি করেই হয়ে থাকে, কিন্তু কিছু বিষয়ে আমাদের প্রশ্ন জাগে যে বিমা ব্যাংক শিল্প যে বেসরকারীকরণ হচ্ছে, এটা কিভাবে প্রভাব ফেলতে চলেছে এই নির্বাচন, যদি কিছু বলেন। দেখুন, এটা ঠিকই যে কেন্দ্রীয় সরকারি নীতির দ্বারা ব্যাংক বা বিমা সেগুলো নিয়ন্ত্রিত হয় এবং খুব সাম্প্রতিককালে বর্তমান যে কেন্দ্রীয় সরকার চালাচ্ছে বিজেপি দল প্রধানত, সেই তারা কিছু খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে এই দুটি ক্ষেত্রে। ইনফ্যাক্ট আমাদের দেশের সমস্ত পাবলিক সেক্টরকে নিয়েই তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে, যেগুলি গোটা দেশের জনগণের জনজীবনের ওপরে প্রভাব ফেলছে এবং ফেলবে। ইন পার্টিকুলার যদি বলেন বিমা ক্ষেত্রে, তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে শুধুমাত্র ইন্স্যুরেন্স সেক্টরে যে 49% বা 49% পর্যন্ত যে বিদেশি পুঁজির নিয়োগ যেটা আগে করা হয়েছিল, সেটাকে বাড়িয়ে তারা 74% করেইছে। তার পাশাপাশি তারা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের প্রাইভেটাইজেশনের দিকে যে প্রথম পদক্ষেপ আইপিও, ইনিশিয়াল পাবলিক অফার, সেই ইনিশিয়াল পাবলিক অফার তারা আনতে চলেছে। সেই সিদ্ধান্ত তারা ফিনান্স বিলের মাধ্যমে ইতিমধ্যেই নিয়েছে। এর প্রভাব গোটা দেশের জনসাধারণের উপরে পড়বে এবং আপনারা সাংবাদিকতা করেন, আপনারা নিশ্চয়ই সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, জানছেন যে সাধারণ মানুষের জীবনে তাদের কথায় বার্তায় এই বিষয়গুলি এখন সামনে আসছে এবং যে 5টি রাজ্যে নির্বাচন হচ্ছে, পশ্চিমবঙ্গ তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ। সেখানে মানুষের কথাবার্তার মধ্যেও ভীষণভাবে আসছে, পথ চলতে হাঁটতে আমরা সেটা বলছি। বিষয়টা হচ্ছে এই যে আমাদের এই লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন 1956 সালে যখন তৈরি হয়, তখন ভারত সরকার মাত্র 5 কোটি টাকা বিনিয়োগ করে এটিকে তৈরি করেছে। অর্থাৎ সমস্ত প্রাইভেটাইজেশন কোম্পানিগুলিকে ন্যাশনালাইজ করে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন গঠিত হয় এবং 1 সেপ্টেম্বর তার যাত্রা শুরু হয় আমাদের দেশে। তার আগে অর্ডিন্যান্স হয়েছিল। এখন তার পরবর্তীকালে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন আজকে যখন আমরা আলোচনা করছি 2021-এ, একেবারে সাম্প্রতিক যে আমরা অর্থবর্ষ গত ছেড়ে এসেছি, সেখানে যদি আমাদের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের পারফরমেন্স দেখা হয়, তাহলে দেখা যাবে যে সেটা মানে আন্তর্জাতিক ক্ষেত্রে, শুধু জাতীয় ক্ষেত্রে অন্যান্য পাবলিক সেক্টর শুধু নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে এরকম সাকসেসফুল পাবলিক সেক্টর সম্ভবত আর কোনো নজির নেই। সম্ভবত নয়, নেই এরকম কোনো। মাত্র 5 কোটি টাকা বিনিয়োগ করে আজকে এলআইসির, সেখানে ভারত সরকার পুরোপুরি মালিক, তার 32 লক্ষ কোটি টাকা আজকে তার টোটাল আছে। এবং প্রতি বছর আমাদের এখানে তো ইন্ডাস্ট্রিতে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনে কোনো প্রফিট বলে কিছু নেই। যেটা আছে সেটা হচ্ছে যে উদ্বৃত্ত হয়, অর্থাৎ প্রিমিয়ামের টাকা বিনিয়োগ করার পর যে টাকা উদ্বৃত্ত হিসেবে আসে সেখানে, সেটা 95% পলিসি হোল্ডারদের বোনাস হিসেবে দিয়ে দেওয়া হয় এবং বাকি 5% ভারত সরকার পায়। সেটার দিকেই যদি তাকানো যায়, তাহলে দেখা যাবে এই বছরে, অর্থাৎ গত ফিনান্সিয়াল ইয়ারে 2019-20, তাতে 2698 কোটি টাকা ডিভিডেন্ড বাবদ সরকারকে দেওয়া হয়েছে। মাত্র 1 বছরে 5 কোটি টাকা বিনিয়োগের বিনিময়ে পার্সেন্টেজ হিসেব করলেই বেরিয়ে পড়ে, সময় কম, আমি সেখানে যাচ্ছি না। এবং 56 সাল থেকে আজ পর্যন্ত 28,000 কোটি টাকা সরকারের হাতে এটা দেওয়া হয়েছে। তাই সরকার যে কথাগুলো বলছে, যেগুলো সাধারণভাবে বলে দেওয়া হয় পাবলিক সেক্টর আনসাকসেসফুল, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের ক্ষেত্রে এই সমস্ত কথা আসেই।
এবং শুধু তাই নয়, আরও একটা যে অবজেক্টিভ ছিল, যে সময় আমাদের যে 9টি অবজেক্টিভ বেঁধে দিয়ে ভারত সরকার 56 সালে এটাকে ন্যাশনালাইজ করে, তার অন্যতম ছিল স্প্রেড অফ ইন্স্যুরেন্স। আজকে দেখা যাচ্ছে প্রায় 29 কোটি ইন্ডিভিজুয়াল পলিসি হোল্ডার তারা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনে ইনফোর্স পলিসি, এর বাইরে কিছু ল্যাপস পলিসি আছে, সেগুলো যদি ধরি আরও অনেক বাড়বে, টেম্পোরারিলি ল্যাপস হয়েছে। এবং এর বাইরে আরও প্রায় 11.5 কোটি তারা মাধ্যমে রয়েছে, অর্থাৎ প্রায় 41-42 কোটি মানুষ আমাদের দেশের 130 কোটি মানুষের মধ্যে তারা আমরা ইন্স্যুরেন্স কভারেজে আনতে পেরেছি। তাহলে কোন দিক থেকে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনকে আজকে এই প্রাইভেটাইজ করার জন্য আইপিও ইস্যু, এটার যুক্তি পিছনে এবং এটার জন্য যে ডেঞ্জারাস পদক্ষেপ যেটা মানুষকে প্রভাবিত করছে। এবং আমাদের সমিতিগুলির পক্ষ থেকে আমরা মূল যে সমিতি সারা ভারত বীমা কর্মচারী সমিতি, এবং তার হিসেবে আমি যে সমিতির পক্ষ থেকে আজকে বলছি সেটা হচ্ছে পূর্বাঞ্চল বীমা কর্মচারী সমিতি, সে তাদের পক্ষ থেকে আমাদের যেটা আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি ব্যাপক প্রচারের মাধ্যমে, সেটা হচ্ছে যে এটা কীভাবে প্রভাবিত করতে যাচ্ছে তাদের। আপনারা যদি দেখেন ফিনান্স বিলে যেভাবে করা হয়েছে, প্রথমত এটা অত্যন্ত অগণতান্ত্রিক পদ্ধতিতে করা হয়েছে। এতদিন পর্যন্ত সেই 1990 গত শতাব্দীর শেষ ভাগ থেকে আমরা দেখেছি বিমা ক্ষেত্র উন্মুক্তকরণ ইত্যাদি সমস্ত বিষয়ে আলাদা করে বিল নিয়ে আসা হয়েছে সংসদে, এবং সেখানে আলোচনা হয়েছে। কোনো সময় স্ট্যান্ডিং কমিটির কাছে গেছে, কোনো সময় সিলেক্ট কমিটির কাছে গেছে। দেশের বিভিন্ন গুণীজন বিশিষ্ট মানুষ তাদের বক্তব্য রাখবার সুযোগ পেয়েছেন, আমরাও সমিতির পক্ষ থেকে আমাদের বক্তব্য রাখবার সুযোগ পেয়েছি। এবং সিদ্ধান্ত যেভাবে এসেছে, বিল যেভাবে এসেছে তার থেকে বদল হয়েছে এই সমস্ত প্রক্রিয়া। এবারে সেটা না করে যাতে কোনো সুযোগ না থাকে সংসদের অভ্যন্তরে আলোচনা না করার, সেজন্য ফিনান্স বিলের মাধ্যমে এটাকে করা হয়েছে। এটা অত্যন্ত অগণতান্ত্রিক এবং সরকার এড়িয়ে গেছে দেশের অন্যান্য যে পার্লামেন্টে যে সাংসদরা রয়েছেন বিভিন্ন দলের, তাদের বক্তব্যকে সেখানে তারা এড়িয়ে গেছে, যাতে তারা বলতে না পারেন, যাতে তারা বিষয়টিকে সিলেক্ট কমিটি বা স্ট্যান্ডিং কমিটির কাছে বিষয়টি না যেতে পারে। দ্বিতীয়ত যেটা তারা যেভাবে নিয়ে আসছেন, তাতে দেখা যাচ্ছে শুধুমাত্র এই মুহূর্তে আইপিও করে তারা যেভাবে প্রভিশন নিয়েছে, আগামী 5 বছরের মধ্যে এলআইসির 75% পর্যন্ত এলআইসি সরকারের হাতে রেখে 25% পর্যন্ত তারা পাবলিক বাজারে নিয়ে যেতে পারে, এবং তার পরবর্তীকালে সেটাকে 51% হাতে রেখে বাকি 49% পর্যন্ত তারা বাজারে নিয়ে যেতে পারে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটা আইপিও, এটা প্রাইভেটাইজেশন, কিন্তু আমাদের অভিজ্ঞতা কী বলে, ব্যাংকের ক্ষেত্রেই যদি তাকিয়ে দেখি, অন্যান্য ক্ষেত্রে না গিয়ে ব্যাংকের ক্ষেত্রেও এভাবেই শুরু হয়েছে, এবং তার পরবর্তীকালে আজকে আমরা দেখছি সরাসরি ব্যাংকে বিক্রি করা হচ্ছে, এবং সম্পূর্ণভাবে সেটা বাজেটে একদম অর্থমন্ত্রী এই প্রথম কোনো অর্থমন্ত্রী এইভাবে বললেন যে এটাকে পুরোপুরি প্রাইভেটাইজ করা হচ্ছে পাবলিক সেক্টরকে। সুতরাং এটা হচ্ছে তাদের প্রথম পদক্ষেপ, এইদিকে নিয়ে যাচ্ছে। এখন এখানে যে জনসাধারণ টাকা রাখেন, মনে রাখতে হবে তারা তাদের জীবনের সারা জীবনের সঞ্চয় রাখেন। শুধু সঞ্চয় নয়, কোনো পরিবারে যদি কোনো দুর্ঘটনা ঘটে যে ব্যক্তির, তাহলে তার পরিবার নির্ভর করে এই টাকাগুলো। তার সিকিউরিটি কতটা থাকবে সেটা আমরা 2008-9 সালে আমরা দেখেছি, আন্তর্জাতিক ক্ষেত্রে দেখেছি যে বড় বড় সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি যেগুলি বিরাট নামি দামি, এআইজি সহ বাকি সমস্ত, আমরা দেখেছি সেসব ইন্স্যুরেন্স হাউস ক্রাম্বল করে ভেঙে যেতে দেখেছি। মানুষের সেখানে কীভাবে নিরাপত্তাহীনতা হয়েছে আমরা দেখেছি। এটা ভবিষ্যতে ভারতবর্ষের পক্ষে সেই ব্যবস্থা এরা করে দিচ্ছে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে এখন পর্যন্ত 95% পর্যন্ত টাকা, সেই টাকা আজকের পলিসি হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া। এর মধ্যে প্রভিশনিং রাখা হচ্ছে যে প্রধান যে পরিবর্তন ইন্স্যুরেন্স অ্যাক্টের মধ্যে আনা হচ্ছে, তাতে এই যে 5% টাকা যে এখন গভর্নমেন্টের কাছে যায়, যারা এখানে আইপিও নেবেন এবং যারা এখানে আসবেন, তারা যাতে ভবিষ্যতে আরও বেশি ডিভিডেন্ড পান, অর্থাৎ বেশি ডিভিডেন্ড যদি তারা পান, সেই ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এবং সেটা করলে কী হবে, সেটা করলে যেটা হবে সেটা হচ্ছে যে পলিসি হোল্ডারের যে 95% বোনাস হিসেবে পান সেটা কমবে, অর্থাৎ তাদের পলিসির ওপরে রিটার্ন সেখানে কমবে। সুতরাং এইরকম একটা বিষয় আজকে গোটা দেশের সাধারণ মানুষের উপরে প্রভাব তো ফেলছে, তার সাথে সাথে আমাদের রাজ্যে প্রধান যে পশ্চিমবঙ্গ, সেখানে এই নিশ্চয়ই প্রভাব ফেলছে। এবং আমরা আমাদের সমিতির পক্ষ থেকে, আমরা তো নির্বাচনে অংশীদার নই, কিন্তু আমাদের বক্তব্য নিশ্চয়ই একটা আছে, দৃষ্টিভঙ্গি নিশ্চয়ই একটা আছে। আমরা সাধারণ মানুষের কাছে নির্বাচন অন্য নির্বাচন আমরা বিষয়গুলো মানুষের কাছে নিয়ে যাচ্ছি এবং তাদের বোঝাবার চেষ্টা করছি যে এটা অত্যন্ত জনবিরোধী পদক্ষেপ, এর বিরুদ্ধে সকলের প্রতিবাদ করা উচিত। এবং আমরা
এই শিল্পের অভ্যন্তরে বিল যেদিন সংসদে ফিনান্স বিল পাস হলো সেদিন আমরা 18ই তারিখ এখানে ইরেসপেক্টিভ অফ ক্লাস এখানে গোটা এই দেশে ধর্মঘট হয়েছে এবং সেই ধর্মঘট অত্যন্ত সাকসেসফুল। অধিকাংশ অফিস সেখানে বন্ধ ছিল এবং তার ভেতর দিয়ে আমাদের প্রথম যে প্রতিবাদ সেটা আমরা রেজিস্টার করেছি এবং এখানেই আমরা থামব, উই উইল কন্টিনিউ আজটা। এইটুকু আপনাকে প্রাথমিকভাবে বলতে পারি। আর এই যে ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি বিল যখন প্রথম পেশ হয় তখন কেরালার কংগ্রেস নেতা দলের বিরুদ্ধে গিয়ে এখানে এই বিলটারও বিরোধিতা করেন, মানে বিরোধী অবস্থান রেখে। এখন কথা হচ্ছে যে এই ক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরী তিনি কি অনুরূপ পদক্ষেপ কিছু গ্রহণ করতে পারেন, সেটা আপনার বক্তব্য। আপনাকে বলি, আমাদের যে এটা আজকের নয়, 90-এর দশকের 94 সাল থেকে প্রচেষ্টা চলছে, যে আপনারা জানেন মালহোত্রা কমিটি তৈরি হয়েছিল ইন্স্যুরেন্সকে ক্ষেত্র উন্মুক্ত করা, যেটা একেবারেই সরকারের হাতে ছিল। দ্বিতীয় সেটা হচ্ছে ধীরে ধীরে প্রাইভেটাইজেশনের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা। আমরা সেই শুরু থেকে আমাদের এর বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ করছি এবং এটা আমাদের এই ইন্ডাস্ট্রির 4 দেওয়ালের মধ্যে নয়। ওই সময় আমরা রাস্তায় নেমে মানুষের মতামত সংগ্রহ করেছিলাম। 1.5 কোটি মানুষ, যা সম্ভবত আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল করে উঠতে পারেনি, আমরা সেই সংগ্রহ করে তৎকালীন প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছে দিয়েছিলাম। এই মানুষ বিরোধিতা করছে ক্ষেত্র উন্মুক্ত করা এবং সেই থেকে আমাদের সংগ্রাম সেখানে চলছে। এর মধ্যে একটা অন্যতম পার্ট ছিল যে দেশের ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি সমস্ত এমপির সঙ্গে আমাদের দেখা করা এবং আমাদের মেমোরেন্ডাম দেওয়া, বক্তব্য দেওয়া। মজার বিষয় হচ্ছে যে কংগ্রেসই সেখানে ক্ষমতায় থাকুক কেন্দ্রে, অথবা আমাদের আজকে যারা ক্ষমতায় রয়েছে তারাই থাকুক, তাদের যারা দলীয় এমপি তারা যখন আমরা দেখা করছি তারা প্রত্যেকেই আমাদের বক্তব্যকে সমর্থন করেছে। এবং এটাও আপনারা দেখেছেন ফিনান্স বিলের ওপরে এবার যখন আলোচনা হয়েছে তখন শুধু বামপন্থী দলগুলি নয়, যারা আমাদের কনসিস্টেন্টলি আমাদের সমর্থন করছেন তারা তো আছেনই, তার বাইরে দেখবেন বিভিন্ন বিরোধী দলের পক্ষ থেকে ইনক্লুডিং কংগ্রেস এমপিস তারা কিন্তু সেখানে এই এলআইসির আইপিও এবং এই 49% থেকে 74% করার বিরোধিতা করে বক্তব্য সেখানে রেখেছে। অধীর রঞ্জন চৌধুরী আমাদের রাজ্যের অ্যাসেম্বলির নেতা নন, তিনি কেন্দ্রীয়ভাবে তিনি ওখানে, এই যে তার দলের বক্তব্যও যখন সেখানে থাকছে নিশ্চয়ই তাদের বিষয়গুলো সেখানে রয়েছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই সিদ্ধান্তগুলোর পিছনে IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং ইন্টারন্যাশনাল যে ফিনান্স ক্যাপিটাল তার বিরাট চাপ আছে। এই যে সরকারে যে যখনই থাকে কেন্দ্রে তাদের ওপরে সেই চাপ থাকে, কংগ্রেসের ওপরেও ছিল, এদের ওপরে চাপ তো আছেই, প্লাস এরা এই নীতিতে বিশ্বাস করে, এরা হোল হক প্রাইভেটাইজেশন নীতিতে বিশ্বাস করে এবং সেদিকে নিয়ে যাচ্ছে। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী ব্যক্তিগতভাবে এমপি হিসেবে তার সঙ্গে যখন আমরা দেখা করি, সেখানেও আমরা দেখা করেছি, তিনি আমাদের বক্তব্যকে সমর্থন করি, সেখানে আমাদের সামনে কথা বলেছেন, এটা রয়েছে সেখানে। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে এই বক্তব্যকে কেউ কোনোদিনই কিন্তু এমন নয় যে আমাদের বক্তব্যগুলিকে কেউ নস্যাৎ করে দিতে পারে। কারণ আমরা তথ্য এবং সমস্ত জনমতের ভিত্তিতে যেহেতু কথা বলি, সমস্ত বিষয়গুলি সেখানে লিখে থাকতে পারি, তারা কিন্তু কেউ যদি অস্বীকার করতে পারে। কেরালার ঘটনাও কিন্তু ঘটনা ঠিক তাই, এটা তাই হয়েছে কেরালা। আরেকটা প্রশ্ন, এটা শেষ প্রশ্ন বলতে পারি, যে এবারে বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে, মানে কি ধরনের, এই যে এত রাজনীতি, এত খেলা হবে, খেলা খতম হবে, এত কিছু প্রচার স্লোগান, এসবের মধ্যে কি হতে চলেছে আপনার মত? দেখুন, আমার মত এবং আমার সমিতির মত দুটো মিলিয়েই বলি। বিষয় হচ্ছে যে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু। কেন্দ্রীয় সরকারের নির্বাচন তো বটেই, কারণ গোটা দেশের নীতি নির্ধারিত হয়। বিধানসভার নির্বাচনও কিছু কম গুরুত্বপূর্ণ নয়, বিশেষত পশ্চিমবঙ্গের মতন রাজ্যে। এই কারণে যে পশ্চিমবঙ্গের একটি আলাদা রাজনৈতিক ইতিহাস আছে, সেই ইতিহাসটা মাথায় রেখে আজকে যদি পরিস্থিতির দিকে তাকাই আমরা, আপনি যে কথাটা বললেন খেলা হবে ইত্যাদি ইত্যাদি, আমরা রাজনৈতিক মঞ্চে আজকে যেটা দেখছি এটা অত্যন্ত সিরিয়াস ব্যাপার। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা দুটি দলকে প্রধানত যেভাবে দেখছি, তারা যেভাবে নির্বাচনের বিষয়গুলো মানুষের কাছে নিয়ে আসছে, মানুষের ইস্যু নয়,
এমন সমস্ত বিষয় সেখানে আলোচনা হচ্ছে, এমন কথাবার্তা বলা হচ্ছে যা রুচিহীন, কদর্য এবং মানুষের স্বার্থ, মানুষের বিষয় থেকে সম্পূর্ণ আলাদা। এখন ধরুন পশ্চিমবঙ্গের ভোটাররা কীভাবে ভোট দেবেন, কী করবেন, সেটা তারাই ঠিক করবেন। তারা ঠিক করছেন, দুদফা হয়েছে, তারা ঠিক করেছেন। বাক্স খুললে বোঝা যাবে যে কী হচ্ছে না হচ্ছে। কিন্তু মূল কথাটা হচ্ছে এই যে যাই রেজাল্ট হোক না, পশ্চিমবঙ্গের ইতিহাসের দিকে তাকিয়ে দেখলে একটা কথা মনে রাখতে হবে, সেটা আজকের ইতিহাস, কয়েকশো বছরের ইতিহাস। যদি দেখেন আমাদের বঙ্গজীবনের মূল যে ভ্যালু, ভোটের বাইরে তো আরও অনেক বিষয় আছে। একটা জাতির একটা ভ্যালুস থাকে, সেটা গভীরে প্রতিফলিত। যদি কয়েকশো বছরের ইতিহাস দেখেন তাহলে দেখবেন আমাদের রাজ্যে, আমাদের এখানে আমাদের সংস্কৃতি অত্যন্ত গভীরভাবে প্রভাবিত চৈতন্যদেবের। চৈতন্যদেব থেকে রবীন্দ্রনাথ এবং তার পরবর্তীকালে আমাদের রাজ্যে আরও অনেক কিছু হয়েছে, বিশেষত বলবো তার পরবর্তীকালে আমি আসছি সে কথা। মূল কথাগুলো কী ছিল চৈতন্যদেব থেকে রবীন্দ্রনাথই যদি আমরা, সেটা হচ্ছে সাম্য এবং জাস্টিস, অর্থাৎ ন্যায়, সাম্য এবং ন্যায়। এই দুটি মূল্যবোধ পশ্চিমবঙ্গের মানুষের গভীরে প্রতিটি। আমরা হয়তো সজ্ঞানে অজ্ঞানে আমাদের মধ্যে এটা রয়েছে, এবং এই রাজ্যে যারা রাজনীতি করতে আসেন তারা কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখে করতে চান। কিন্তু আজকে সবচেয়ে বড় বিপদটা কোথায় জানি? বিপদটা হচ্ছে এই যে আজকে এই ভোটের রঙ্গমঞ্চই বলবো যা হচ্ছে তা কাজে, সেখানে দাঁড়িয়ে আমরা দেখছি যে আজকে আরএসএস বিজেপি যে কোম্পানি, তারা আজকে যে সমস্ত কথা বলছে, যে সমস্ত যে জায়গায় নিয়ে যাচ্ছে, তাদের লক্ষ্যটা কী? তারা কেন পশ্চিমবঙ্গকে এত, আজকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এই রাজ্যে আসছেন, এসে বড় বড় রোড শো, মিটিং ইত্যাদি করছেন, কেন করছেন? তাদের লক্ষ্যটা হচ্ছে এই পশ্চিমবঙ্গকে দখল। এই যে মূল জায়গা যদি ভালো করে খেয়াল করেন, পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে ভারতবর্ষে এই ন্যায় এবং সাম্যের রাজনীতি, সেটা গোটা দেশে স্প্রেড করে, গোটা দেশে স্প্রেড করেছে। হতে পারে বামপন্থীরা তারা সংখ্যায় কম, তাদের ভোটারের সংখ্যা গোটা দেশের প্রেক্ষিতে কম, বা পশ্চিমবঙ্গে বর্তমানে যে কোনো কারণেই হোক তাদের পরিস্থিতিটা হয়তো অনুকূল না। কিন্তু যদি দাঁড়িপাল্লায় শুধু দুটো দিক থাকে, একটা উঁচু একটা নিচু নয়, তার বাইরেও একটা বিষয় থাকে, সেখানে যদি যান তাহলে পশ্চিমবাংলার মানুষের গভীরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে ন্যায় এবং সাম্যের একটি মূল্যবোধ। এবং সেটি যদি আমরা বিচার করি তাহলে সেটি কিন্তু সবসময় বামপন্থীদের পক্ষে, কারণ তারাই এই মূল্যবোধে বিশ্বাস করে। সুতরাং এই জায়গাটায় দাঁড়িয়ে যদি বিচার করি পশ্চিমবাংলার ভোটে কী হবে সেটা বড় কথা, কিন্তু লক্ষ্য হচ্ছে তাদের এইটা, তারা এটাকে মাটি থেকে সমূলে উচ্ছেদ করতে চায় বলে আজকে পশ্চিমবাংলার উপরে তারা এরকমভাবে ঝাঁপিয়ে পড়েছে এবং নির্বাচনে জয়লাভ করতে চাইছে। অন্যদিকে বর্তমান যে রাজনৈতিক দল সরকার চালাচ্ছে তাদের কথা যত কম বলি ততই ভালো। আপনারা জানেন ব্যাপক দুর্নীতি, মূল্যবোধহীন রাজনীতি, সবই তো দেখছি আমরা চোখের সামনে। সুতরাং জনসাধারণ ঠিক করবেন, আমরা তো ভোটের দলের অংশীদার নই, আমরা ভোটে পার্টিসিপেট করছি না, আমরা একটা সংগঠন মাত্র। কিন্তু অবশ্যই আমরা বামপন্থী সংগঠন এবং আমাদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্বচ্ছ, স্পষ্ট। আজ থেকে নয়, যবে থেকে এই সমিতির জন্ম হয়েছে তবে থেকে আমরা মনে করি সাম্য এবং যে ন্যায়ের যে দৃষ্টিভঙ্গি থেকে, যে মূল্যবোধ থেকে পশ্চিমবাংলার এতদিনের যে ধারাবাহিকতা, যে সংস্কৃতি, সেটা বজায় থাকবে, সেটা মাথায় রেখেই আমাদের রাজ্যের ভোটাররা ভোট দেবেন এবং সেইভাবে আমাদের এই নির্বাচন সেটা শেষ হবে এবং সেখানে সরকার তৈরি হবে। এটা আমাদের প্রত্যাশা। এইটুকু ধন্যবাদ। केलांचल टाइम्स, हर खबर पर हमारी नजर।